বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। I have a plan for the people of my country, for my country. বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 9 জানুয়ারি রাতে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় স্থায়ী কমিটি ইতিমধ্যেই আমাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে এবং চেয়ারম্যান দল পরিচালনার ক্ষেত্রে যেন সফল হতে পারেন সেই জন্য সবাই দোয়া করেছে। গত 30 ডিসেম্বর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এতে দলটির চেয়ারম্যান পদ শূন্য হয়। এরই পরিপ্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে শূন্য পদে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে দায়িত্ব প্রদান করা হয়। রাজনীতিতে তারেক রহমানের আনুষ্ঠানিক যাত্রা শুরু 1988 সালে। বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির সাধারণ সদস্য হিসেবে তার নাম তালিকাভুক্ত হয়। জাতীয় রাজনীতিতে তার প্রভাব দৃশ্যমান হতে শুরু করে 2001 সালের জাতীয় নির্বাচনের সময় থেকে। ওই সময় বিএনপির নির্বাচনী কৌশল ও মাঠে দলকে সংগঠিত করার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল তার। 2002 সালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মনোনীত হন তারেক রহমান। 2009 সালে দলের 5ম জাতীয় সম্মেলনে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। 2007 সালের 11 জানুয়ারি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে রাজনৈতিক পট পরিবর্তন ঘটে। ওই বছরের 7 মার্চ তারেক রহমানকে গ্রেফতার করা হয়। দীর্ঘ 18 মাস কারাবাসের পর 2008 সালের সেপ্টেম্বরে উচ্চ আদালত থেকে জামিন পেয়ে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তিনি। 2018 সালে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়া কারারুদ্ধ হলে লন্ডনে অবস্থানরত তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। যুক্তরাজ্য থেকে প্রযুক্তির মাধ্যমে দলের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং দল পরিচালনা করতেন তিনি। দীর্ঘ 17 বছর পর 2025 সালের 25 ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। নতুন বছরের শুরুতেই আলোচনায় পাকিস্তানের যুদ্ধবিমান JF-17 থান্ডার। বাংলাদেশ, সৌদি আরব এমনকি লিবিয়ার মতো দেশ একটার পর একটা জায়গা থেকে আগ্রহ আসছে এই ফাইটার জেট কিনতে। কিন্তু প্রশ্ন হলো, এই JF-17 কি? কেন এত দেশ হঠাৎ করে এর জন্য আগ্রহ দেখাচ্ছে? আর বাংলাদেশের নামই বা কেন জড়ালো? 2026 সালের জানুয়ারির প্রথম সপ্তাহেই পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এরপর পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং জানায়, পুরনো যুদ্ধবিমান বহর আধুনিক করতে চায় বাংলাদেশ। আর এয়ার ডিফেন্স রাডার সিস্টেম উন্নত করতে পাকিস্তানের সহায়তা চায় ঢাকা। একই সঙ্গে আলোচনা হয় সুপার মুশাক ট্রেনার বিমান এবং সম্ভাব্যভাবে JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনা নিয়ে। পাকিস্তানের যুদ্ধবিমান কিনতে বাংলাদেশ আগ্রহী এমন খবর প্রকাশের পরদিনই রয়টার্স জানায়, প্রায় $2 বিলিয়ন ঋণকে JF-17 যুদ্ধবিমান চুক্তিতে রূপান্তরের বিষয়ে আলোচনা করছে পাকিস্তান ও সৌদি আরব। অর্থাৎ সৌদি আরবও কিনতে চায় এই JF-17 থান্ডার যুদ্ধবিমান। যদিও নাইজেরিয়া, মিয়ানমার, আজারবাইজান ইতোমধ্যে JF-17 যুদ্ধবিমান কিনেছে। এর আগেই লিবিয়ার একটি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে প্রায় $4 বিলিয়ন অস্ত্র চুক্তি করে পাকিস্তান, যেখানে JF-17 বিক্রির কথাও আছে। যদিও আনুষ্ঠানিকভাবে এসব চুক্তি নিশ্চিত করেনি পাকিস্তান। আজারবাইজান, তুরস্ক, ইরান, ইরাক সহ 10টিরও বেশি দেশ এই যুদ্ধবিমান ব্যবহার করছে, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়। 2025 সালের মে মাসে ভয়াবহ যুদ্ধে জড়ায় ভারত পাকিস্তান। সে সময়ে একাধিক ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করে পাকিস্তান।
শুরুতে ভারত অস্বীকার করলেও পরবর্তীতে জানায় পাকিস্তানের সঙ্গে যুদ্ধে তাদের কিছু বিমান ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপরই বিশ্বব্যাপী আলোচনায় আসে JF-17, কারণ ভারতের সঙ্গে 4 দিনের সেই বিমান যুদ্ধে চীনের J-10C, যুক্তরাষ্ট্রের F-16 এবং পাকিস্তানের J-17 থান্ডার যুদ্ধ বিমান ব্যবহার করেছিল বলে দাবি ইসলামাবাদের। পাকিস্তানের দাবি সেই যুদ্ধে মাত্র 42টি বিমান নিয়ে ভারতের 72টি বিমানের মোকাবেলা করা হয়েছিল। J-17 থান্ডার তৈরি করা হয়েছে পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে। এটি একটি মাল্টি রোল ফাইটার, সব ধরনের আবহাওয়ায় যুদ্ধ করতে সক্ষম। এটি রয়েছে আধুনিক রাডার ও মিসাইল সিস্টেম। এর সর্বাধুনিক সংস্কার ব্লক 3 মূলত 4.5 জেনারেশনের ফাইটার জেট। এতে সংযুক্ত করা হয়েছে AESA রাডার। দূরপাল্লার মিসাইল ছোড়ার সক্ষমতা রয়েছে এই যুদ্ধ বিমানের। বিশেষজ্ঞরা বলছেন JF-17 হয়তো বিশ্বের সেরা ফাইটার নয়, কিন্তু দামে তুলনামূলক কম, রক্ষণাবেক্ষণ সহজ, কম রাজনৈতিক শর্ত, যুদ্ধক্ষেত্রে বেশ পরীক্ষিত। সব মিলিয়ে বলা যায় নিজেদের সামরিক পারফরম্যান্সকে অস্ত্র রপ্তানির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে পাকিস্তান। বাংলাদেশের আগ্রহ এখনও চুক্তিতে রূপ নেয়নি, তবে আলোচনা যে অনেক দূর এগিয়েছে তা স্পষ্ট। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের যে কোনো দেশের তুলনায় বেশি তেল উৎপাদন করে, আর প্রেসিডেন্ট ট্রাম্প এই বিষয়টি নিয়ে প্রায়শই অনেক কথা বলেন। Take the oil. Keep the oil. Drill, baby, drill. তিনি কিন্তু শুধু আমেরিকার তেল নিয়েই বলেন না। We're going to have a presence in Venezuela as it pertains to oil. প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের নিজেরই এত তেল থাকার পরও তিনি কেন আরও তেল নিয়ে আগ্রহী? এটা বুঝতে আমাদের তেলের দিকে আরও গভীরভাবে নজর দিয়ে দেখতে হবে কিভাবে এটি যুক্তরাষ্ট্র ও গোটা বিশ্বকে গড়ে তুলেছে। পরিবহন বা ঘরবাড়িতে বিদ্যুতের জন্য জরুরি তেল, আবার তেল দিয়েই তৈরি হয় প্লাস্টিক, রাস্তার অ্যাসফল্ট, এমনকি কিছু লিপ বামও। ভিন্ন ভিন্ন জিনিস বানাতে লাগে ভিন্ন ধরনের তেল। যেমন ধরা যাক চকলেটের কথা, ডার্ক, মিল্ক আর হোয়াইট সবই চকলেট, কিন্তু সেগুলো দেখতে, স্বাদে ও গঠনে একে অপরের থেকে আলাদা। মাটির নিচ থেকে যে অপরিশোধিত তেল তোলা হয় সেটাও ঠিক তেমন। এর ঘনত্ব, সালফারের পরিমাণ ও প্রবাহের ক্ষমতার উপর ভিত্তি করে তেলকে ভাগ করা হয়। একদিকে হালকা মিষ্টি ধরনের তেল, অন্যদিকে ভারী টক ধাঁচের তেল। Overall, we have about 160 plus. সামগ্রিকভাবে বিশ্বে 160টিরও বেশি ধরনের অপরিশোধিত তেল আছে। বিশ্বজুড়ে বিভিন্ন শোধনাগার নির্দিষ্ট ধরনের তেল প্রক্রিয়াজাত করে থাকে। Different grades of crude. ভারী তেলের চেয়ে হালকা তেল পরিশোধন করা সহজ, কারণ ভারী তেল বেশি ঘন হয়। পরিশোধনের পর হালকা তেল মূলত পেট্রোল ও জেট ফুয়েল হিসেবে ব্যবহার হয়, আর ভারী তেল জাহাজের জ্বালানি, রাস্তাঘাট তৈরির উপকরণ, লিপবাম সহ আরও বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। সাধারণত ধরন অনুযায়ী দামের মধ্যেও পার্থক্য দেখা যায়। এই গ্রাফে নীল রঙের অংশ হালকা তেলের, যার দাম ভারী তেলের চেয়ে বেশি, তাই হালকা তেল কিনতেও বেশি খরচ পড়ে। আমেরিকার তেলকে বোঝার এটাই মূল চাবিকাঠি। 2025 সালে যুক্তরাষ্ট্র দৈনিক 1,34,00,000 ব্যারেল তেল বিক্রি করেছে। একই সময় তারা অন্য দেশ থেকে প্রতিদিন প্রায় 20 লাখ ব্যারেল তেল কিনেছে। তাহলে নিজেদের উৎপাদন করা অতিরিক্ত তেলই বা ব্যবহার করছে না কেন? এর কারণ হালকা আর ভারী তেলের পার্থক্য। আমেরিকার উৎপাদিত তেলের প্রায় 80% হালকা, কিন্তু যুক্তরাষ্ট্রের দক্ষিণ উপসাগরীয় উপকূলের বেশিরভাগ তেল শোধনাগার তৈরি করা হয়েছিল ভারী তেল পরিশোধনের জন্য। কারণ বিংশ শতাব্দীতে যুক্তরাষ্ট্রে যে তেল পাওয়া যেত তার বড় অংশই ছিল ভারী ও বেশি সালফারযুক্ত তেল, যেগুলো লাতিন আমেরিকা ও কানাডা থেকে আমদানি করা হতো। কিন্তু 2000 সালের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের তেল উৎপাদনে বড় পরিবর্তন আসে। নতুন প্রযুক্তির কারণে শেল পাথরে আটকে থাকা হালকা অপরিশোধিত তেল বড় পরিসরে উত্তোলন করা সম্ভব হয়। ফলে যুক্তরাষ্ট্রের হাতে যে ধরনের তেল আছে আর যে ধরনের তেল তারা পরিশোধন করতে পারে, এর মধ্যে অসামঞ্জস্য দেখা দেয়। একবার কোনো শোধনাগার তৈরি হয়ে গেলে সেটাকে বদলানো খুব কঠিন। এতে কোটি কোটি ডলার বিনিয়োগ লাগে। এটা সেভাবে লাভজনকও নয়, কারণ যুক্তরাষ্ট্র হালকা তেল বেশি দামে বিক্রি করতে পারে এবং ভারী তেল কম দামে কিনতে পারে। এতে অর্থনৈতিকভাবে সুবিধা হয়। এখন দেখা যাক সবচেয়ে বেশি তেল মজুদ আছে এমন শীর্ষ 10টি দেশের দিকে। এদের অনেকেই ভারী অপরিশোধিত তেল উত্তোলনের জন্য পরিচিত। এর মধ্যে 3টি দেশ, ভেনেজুয়েলা, ইরান ও রাশিয়া, বর্তমানে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় রয়েছে। তারপরও ভেনেজুয়েলা থেকে অল্প পরিমাণ তেল আমেরিকায় প্রবেশ করেছে, কারণ ভেনেজুয়েলায় তেল আবিষ্কারের পর এর শিল্প গড়ে তুলতে মার্কিন কোম্পানিগুলো বড় ভূমিকা রেখেছিল।
বিংশ শতাব্দীর বেশিরভাগ সময় ধরে তারা ভেনেজুয়েলার ভারী তেল উত্তোলন করত। Unlike other Latin American countries, Venezuela maintained this positive লাতিন আমেরিকার অন্য দেশের তুলনায় ভেনেজুয়েলা 1976 সালে তেল জাতীয়করণ করলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রেখেছিল। উত্থান পতন থাকলেও সম্পর্কটা সাধারণত ভালোই ছিল। Had highs and lows, but always was a positive relations. কিন্তু 1999 সালে সমাজতান্ত্রিক নেতা উগো চ্যাভেজ ক্ষমতায় আসার পর পরিস্থিতি বদলে যায়। তিনি বিশেষভাবে তেল শিল্পে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ জোরদার করেন। তিনি বিদেশি তেল কোম্পানিগুলোর ওপর কঠোর শর্ত আরোপ করেন। আমেরিকান সরকার ও মার্কিন তেল কোম্পানিগুলো এটা পছন্দ করেনি। 2013 সালে উগো চ্যাভেজ মারা গেলে নিকোলাস মাদুরো প্রেসিডেন্ট হন এবং একই নীতি অব্যাহত রাখেন। 2019 সালে বিশ্বব্যাংকের একটি ট্রাইব্যুনাল ভেনেজুয়েলা সরকারকে মার্কিন তেল কোম্পানিগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়, কিন্তু সেই অর্থ পরিশোধ করা হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্প যখন বলেন ভেনেজুয়েলা আমেরিকার তেল চুরি করেছে, তখন তিনি এটাই বোঝাতে চান। তারা আমাদের তেলের অধিকার কেড়ে নিয়েছে। সেখানে আমাদের অনেক তেল ছিল, তারা আমাদের কোম্পানিগুলোকে বের করে দিয়েছে আর আমরা তা ফেরত চাই। ভেনেজুয়েলা এসব অভিযোগ অস্বীকার করে। 2025 সালের শেষ দিকে দুই দেশের সম্পর্কের আরও অবনতি হয়। মার্কিন সেনাবাহিনী ভেনেজুয়েলার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করে এবং বন্দর অবরোধ করে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন এটা মাদক সন্ত্রাস দমনের জন্য। 3রা জানুয়ারি মার্কিন সেনারা ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে মাদক সংক্রান্ত অভিযোগে তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। সেই অভিযানের পর প্রেসিডেন্ট ট্রাম্প যা বলেছিলেন তার কিছু অংশ হচ্ছে, বিশ্বের সেরা তেল কোম্পানিগুলো সেখানে শত শত কোটি ডলার বিনিয়োগ করবে, যাবে, সেই অর্থ ব্যবহার করা হবে এবং সবচেয়ে বেশি লাভবান হবে ভেনেজুয়েলার জনগণ। গত কয়েক দশক ধরে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র ও পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে সেখানে অন্য প্রতিদ্বন্দ্বীরা জায়গা করে নিয়েছে, যেমন রাশিয়া, ইরান এবং বিশেষ করে চীন। চীন শুধু ভেনেজুয়েলা নয়, দক্ষিণ আমেরিকার বেশিরভাগ দেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার হয়ে উঠেছে। তারা কাঁচামাল, তেল, তামা, সয়াবিন সহ নানা প্রাকৃতিক সম্পদ কিনছে। চীন ভেনেজুয়েলার প্রায় 90% তেল কিনছে এবং দেশটির প্রধান বাণিজ্যিক অংশীদার। এই ধরনের প্রভাবই ট্রাম্প প্রশাসন থামাতে চায়। আমরা সেখানে নিরাপত্তা চাই। আমরা এমন দেশ দিয়ে বেষ্টিত থাকতে চাই যারা আমাদের শত্রুদের আশ্রয় দিচ্ছে না। ভেনেজুয়েলার তেলের ক্ষেত্রে পরিস্থিতি খুব দ্রুত বদলাতে যাচ্ছে না। দেশটির কাছে বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুদ রয়েছে, 30,000 কোটি ব্যারেলের বেশি, যদিও তারা দৈনিক 10 লাখ ব্যারেলেরও কম তেল রপ্তানি করে। এর কারণ নিষেধাজ্ঞা, দীর্ঘদিনের তহবিলের অভাব এবং অব্যবস্থাপনা। কিছু ক্ষেত্রে অবকাঠামো প্রায় শূন্য থেকে আবার গড়তে হবে, ফলে বাজারে ভেনেজুয়েলার তেল প্রভাব ফেলার মতো পরিমাণে আসতে 3 থেকে 4 বছর লাগতে পারে। জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগ বাড়ায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর চেষ্টা চলছে, তবু বিশ্ব ব্যবস্থায় তেল এখনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গত 1 শতাব্দীর বেশি সময়ে তেল শিল্প সম্পদের এক বিশাল উৎস হয়ে দাঁড়িয়েছে। এটি বহু ট্রিলিয়ন ডলারের একটি শিল্প, যা রাতারাতি অনেক দেশের ভাগ্য বদলে দিয়েছে। 2025 সালের মে মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত বিজয়ের 80তম বার্ষিকী উদযাপনের আগে মস্কোর গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে স্বাগত জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এটি ছিল এক প্রতীকী মুহূর্ত, যা পশ্চিম গোলার্ধে পুতিনের জোটের গুরুত্বকে তুলে ধরে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে পাশে রেখে ভেনেজুয়েলার নেতাকে আন্তরিকভাবে স্বাগত জানান পুতিন। বলেছিলেন, মস্কো কারাকাজ সম্পর্ক এগোচ্ছে মূলত মাদুরোর ব্যক্তিগত আগ্রহের কারণেই। সীমিত পরিসরে বৈঠক ও আনুষ্ঠানিক প্রাতরাশের পর দুই প্রেসিডেন্ট সই করেন কৌশলগত অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তিতে। তবে পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে চালানো সামরিক অভিযানে মাদুরো আটক হওয়ায় সেই অংশীদারিত্বের দুর্বল দিক সামনে আসে। একই সঙ্গে ওয়াশিংটনে নতুন শক্তি নির্ভর কূটনীতির প্রেক্ষাপটে ক্রেমলিনের জন্য নতুন কৌশলগত সুযোগও তৈরি করে দিয়েছে। মাদুরোকে অপহরণের পর মার্কিন অভিযানের বিরুদ্ধে দ্রুত নিন্দা জানান রাশিয়ার কূটনীতিকরা। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে ফোন করে সশস্ত্র হামলার মুখেও ভেনেজুয়েলার জনগণের পাশে থাকার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
5 জানুয়ারি রাশিয়ার নিরাপত্তা পরিষদে রাশিয়ার প্রতিনিধি ভ্যাসিলি নেভেনজিয়া অভিযোগ করেন, নতুন করে উপনিবেশবাদের পথে এগোচ্ছে ওয়াশিংটন। কিন্তু রাশিয়ার রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি পুতিন মার্কিন অভিযানের পরপর কোনো মন্তব্য করেননি। তবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ওয়াশিংটনের একতরফা নিপীড়নের তীব্র নিন্দা জানান তাৎক্ষণিক। 7 জানুয়ারি মার্কিন বাহিনী রাশিয়ার একটি জাহাজ আটক করলেও পুতিন এখনও কিছুই বলেননি। মস্কো এই নতুন সামরিক হামলার প্রতিক্রিয়া কিভাবে দেখাবে তাই ভাবছেন অনেক পর্যবেক্ষক। প্রথম নজরে মাদুরোর ক্ষমতাচ্যুতি পুতিনের জন্য এক নতুন ভূ রাজনৈতিক ধাক্কা মনে হবে। 2024 সালের ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর রাশিয়ায় আশ্রয় নিয়েছিলেন। এরপর জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে ওয়াশিংটনে তেহরানের মধ্যে সরাসরি সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। বছরের শুরুতে রাশিয়ার সঙ্গে কৌশলগত অংশীদারিত্বে যুক্ত ছিল এই ইরান। বিষয়টি খোলাসা করেছেন রাশিয়ান কর্মকর্তারা, জানিয়েছেন মস্কো ও তেহরানের অংশীদারিত্ব রাশিয়াকে ইরানের হয়ে সামরিক পদক্ষেপ নিতে বাধ্য করে না। এছাড়া মাদুরো ও পুতিনের অংশীদারিত্বকে রাশিয়া ভেনেজুয়েলার মানুষকে সাহায্যের উপায় হিসেবে দেখলেও মার্কিন বাহিনীর আক্রমণে কোনো শক্তিশালী প্রতিক্রিয়া দেখায়নি মস্কো। মাদুরোকে ধরার মার্কিন অভিযান রাশিয়ার সামরিক সরঞ্জামের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। শেভেজের সময় থেকে ভেনেজুয়েলার সেনারা রাশিয়ার S-300 বাক এবং 44 পেচোরা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবহার শুরু করেছিল। ট্রাম্পের হুমকির মধ্যেও মাদুরো গর্ব করে বলেছিলেন তার দেশের রাশিয়ার তৈরি 5,000 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রয়েছে। 5 জানুয়ারি ভার্জিনিয়ার একটি নৌজাহাজ নির্মাণ কেন্দ্রে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ উপহাস করে বলেছিলেন, মনে হচ্ছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তেমন কার্যকর প্রমাণ হয়নি। তবু কৌশলগত দিক থেকে পুরোপুরি কোণঠাসা নন পুতিন। লাতিন আমেরিকাকে যুক্তরাষ্ট্রের প্রভাব বলে ট্রাম্প যেভাবে প্রকাশ্যে দাবি করছেন তা পুতিনের জন্য এক ধরনের যুক্তির সুযোগ তৈরি করছে। এতে ইউক্রেন দখলের চেষ্টাকে ন্যায্যতা দিতে পারবেন পুতিন। এছাড়া ট্রাম্প যদি গ্রিনল্যান্ড নিয়ে শক্ত অবস্থান নেন, সেটিও শক্তির রাজনীতিকে স্বাভাবিক করার ক্রেমলিনের চিন্তার সঙ্গেই মিলে যায়। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে রাশিয়া ধারাবাহিকভাবে সাবেক সোভিয়েত দেশগুলোতে হস্তক্ষেপ করছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার হামলার পর পুতিন স্পষ্ট করে জানান তার লক্ষ্য সাম্রাজ্য পুনরুদ্ধার। বিষয়টি ভেনেজুয়েলায় সম্ভাব্য অভিযানের আলোকে আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। হোয়াইট হাউসের স্টিফেন মিলার সম্প্রতি বলেছিলেন, বাস্তব বিশ্ব চলে শক্তি আর ক্ষমতায়। গ্রিনল্যান্ড ন্যাটোভুক্ত দেশ ডেনমার্কের অংশ। ট্রাম্প যদি এখন গ্রিনল্যান্ড দখল করতে চান তবে এটা অবশ্যই ক্রেমলিনের কাছে দারুণ খবর, কারণ ইউক্রেনে হামলার পর থেকে ইউরোপ ও ন্যাটোর মধ্যে ফাটল ধরানোর চেষ্টায় আছে রাশিয়া। 7 জানুয়ারি রুশ অর্থোডক্স ক্রিসমাসে সেনা সদস্য ও তাদের পরিবারের সঙ্গে একটি গির্জায় উপস্থিত হন পুতিন। সেখানে চলমান শান্তি প্রচেষ্টা উপেক্ষা করে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার সংকল্প প্রকাশ করেন তিনি। পুতিন বলেন, আজ আমরা খ্রিস্টের জন্মের উৎসব উদযাপন করছি। আমরা প্রভুকে আমাদের ত্রাণকর্তা বলি, কারণ তিনি মানুষকে রক্ষা করতে পৃথিবীতে এসেছেন। রাশিয়ার সেনারাও এই লক্ষ্যে পরিশ্রম করে যাচ্ছেন। নিউ ইয়র্কের আদালতে মাদুরোকে নিয়ে যাওয়া পুতিনের জন্য বেশ অস্বস্তিকর, কারণ এই দৃশ্য ইউক্রেনে তার ব্যর্থতার কথা মনে করিয়ে দেয়। তবু পুতিন দেখাচ্ছেন বিশ্ব রাজনীতিতে এখনও সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তিনি। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়নে মনোযোগ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষণা দেন বিশ্বব্যাপী উচ্চ শুল্ক আরোপের। 2025 সালে যা টের পেয়েছে গোটা বিশ্ব, বদলে গেছে বিশ্ব অর্থনীতির কাঠামো। নতুন বছরে যখন সেই চিত্র পাল্টানোর স্বপ্ন দেখছেন অনেকে, তখন আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে 2026 সালেও বজায় থাকবে এই পরিবর্তন। শুল্ক অস্থিরতায় কতটা পাল্টাবে বিশ্ব অর্থনীতি? প্রেসিডেন্ট ট্রাম্পের সবচেয়ে প্রিয় শব্দ এখন ট্যারিফ বা শুল্ক, যা বড়দিনের আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে গোটা বিশ্বকে আরও একবার মনে করিয়ে দিয়েছেন তিনি। ট্রাম্পের মতে বিশ্বব্যাপী শুল্ক আরোপের ফলেই যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান ও রাজস্ব বেড়েছে, প্রবৃদ্ধি এসেছে অর্থনীতিতে। কাজেই শুল্ক আরোপের নীতিতে আপোষ করবেন না তিনি। তাছাড়া রাশিয়ার কাছ থেকে তেল কেনে এমন দেশগুলোর ওপর আগামীতে আরও বেশি শুল্ক আরোপের ভাবনাও আছে ট্রাম্প প্রশাসনের, যা পূর্বাভাস দেয় 2026 সালেও অপরিবর্তিত থাকতে পারে বিশ্বব্যাপী ট্রাম্পের চাপিয়ে দেওয়া শুল্ক অস্থিরতা।
শুল্ক আরোপের পর শক্তিশালী হয়েছে মার্কিন অর্থনীতি। এর মধ্যে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রের অর্থনীতি 4.3% হারে বেড়েছে, যা কিনা 2 বছরের মধ্যে সবচেয়ে দ্রুত। যদিও অতিরিক্ত শুল্ক আরোপে যুক্তরাষ্ট্র লাভবান হলেও এর চড়া মাসুল দিতে হচ্ছে বাকিদের। এই শুল্কের কারণে অনেক ব্যবসায় খরচ বেড়েছে, অনিশ্চিত হয়ে পড়েছে ভবিষ্যৎ পরিকল্পনা ও বিনিয়োগ। পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিক্সের অর্থনীতিবিদ মরিস অসফেল্ড বলেন, অর্থনীতি টিকে থাকলেও এই ধরনের বাধা ও অনিশ্চয়তা সময়ের সঙ্গে সঙ্গে ক্ষতি করে, বিশেষ করে দক্ষতা কমিয়ে দেয়। তবে এত কিছুর মধ্যেও আশার কথা হলো, বিশ্ব অর্থনীতিতে শুল্কের প্রভাব যতটা খারাপ হতে পারত, বাস্তবে এখন পর্যন্ত ততটা হয়নি। যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের পর বিশ্ব অর্থনীতি নিয়ে হতাশাজনক পূর্বাভাস দিয়েছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF সহ বেশ কিছু সংস্থা। শুল্ক আরোপের আগে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি 3.3 বলে ধারণা করলেও পরে সেটা 3.1-এ নামিয়ে আনে IMF। জানিয়ে IMF এর প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, শুল্ক আরোপের শুরুতে আমরা যতটা ভয় পেয়েছিলাম পরিস্থিতি তার চেয়ে ভালো, কিন্তু যতটা ভালো হওয়া দরকার ততটা নয়। কোভিডের আগে যেখানে বৈশ্বিক প্রবৃদ্ধির গড় ছিল 3.7%, এখন তা অনেক কমে গেছে। ধীর গতির এই প্রবৃদ্ধি বিশ্বজুড়ে মানুষের ভালো জীবনের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য যথেষ্ট নয়। অন্যদিকে অর্থনীতিবিদ মরিস অসফেল্ড বলেন, বিশ্ব অর্থনীতিতে শুল্কের প্রভাব যতটা খারাপ হতে পারত, বাস্তবে ততটা হয়নি। যার কারণ হিসেবে তিনি বলেন, বেশিরভাগ দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বড় আকারে পাল্টা শুল্ক দেয়নি, শুধু চীন শক্তভাবে পাল্টা আঘাত করেছিল। এতেই যুক্তরাষ্ট্র দ্রুত পিছিয়ে এসেছে। ফলে আমরা বড় ধরনের একটি বাণিজ্য বিপর্যয় এড়িয়ে গেছি। এছাড়া সুদের হার, ডলারের মূল্য কমা এবং ব্যবসায়ীরা শুল্ক এড়ানোর উপায় বের করায় ক্ষতি অনেকটাই কমানো গেছে, যার প্রমাণ মেলে জাতিসংঘের বাণিজ্য সংস্থা UNCTAD এর তথ্যে, যেখানে বলা হয়েছে গত বছর বৈশ্বিক বাণিজ্যের আকার 7% বেড়ে $35 ট্রিলিয়ন ছাড়িয়েছে। মার্কিন শুল্কের বৈশ্বিক প্রভাব 2026 সালেও বজায় থাকবে বলে ধারণা করা হচ্ছে। কেননা যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও জাপান সহ বেশ কিছু দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি করলেও এখনো বাকি বহু দেশ। ফলে 2026 সাল জুড়ে এই আলোচনা চলবে। এর মধ্যে মেক্সিকো, কানাডা ও ভারতের সঙ্গে আলোচনা চলমান। কথা চলছে দক্ষিণ আমেরিকার সঙ্গে EUর বাণিজ্য চুক্তি অনুমোদনেরও। এর বাইরে ট্রাম্পের শুল্ক আইনগত কিনা সে বিষয়েও একটি রায় দেবে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট, যেখানে নির্ধারিত হতে পারে বিশ্ব অর্থনীতির গতিপথ। এছাড়া ভেনেজুয়েলায় ট্রাম্পের হস্তক্ষেপের পর তেলের বাজারে কি প্রভাব পড়ে, চীনের সঙ্গে শুল্ক, বিরল খনিজ ও উন্নত চিপ নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সমঝোতা হয় কিনা, সেসবের ওপরও নির্ভর করছে কেমন হতে যাচ্ছে 2026 সালের বিশ্ব অর্থনীতি। আপোষে কাজ না হলে আঙুল বাঁকা করতেও যে এতটুকু কার্পণ্য করবেন না, তা বছরের শুরুতেই বিশ্ব নেতাদের বুঝিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার পর এখন ট্রাম্পের নজর ডেনমার্কের অধীনস্থ আধা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলের। মার্কিন আগ্রাসী পররাষ্ট্রনীতি বাস্তবায়নে এই দ্বীপ পেতে প্রয়োজনে বল প্রয়োগ করতেও রাজি তিনি। তার ভাষ্য, রাশিয়া ও চীনকে ঠেকাতে গ্রিনল্যান্ডের মালিকানা প্রয়োজন যুক্তরাষ্ট্রের। এতেই ভাঙনের সুর উত্তর আটলান্টিক সামরিক সহযোগিতা জোট ন্যাটোতে, যেখানে ন্যাটোর বুকে ছুরি চালানোর কাজটা নিজেই করছেন ট্রাম্প। কিন্তু হঠাৎ গ্রিনল্যান্ড পেতে এত মরিয়া হয়ে উঠলেন কেন ট্রাম্প? গ্রিনল্যান্ড দখলে নিলে ন্যাটোর প্রতিক্রিয়াই বা কি হবে? গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে কম জনবসতিপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে একটি হলেও ভৌগোলিক অবস্থানগত কারণে অঞ্চলটি খুবই গুরুত্বপূর্ণ। অঞ্চলটিতে রয়েছে বিপুল পরিমাণ বিরল খনিজ। তাছাড়া উত্তর আমেরিকা ও আর্কটিক অঞ্চলের মাঝখানে গ্রিনল্যান্ডের অবস্থান হওয়ায় কৌশলগত কারণেও অঞ্চলটি গুরুত্বপূর্ণ। এখান থেকে ক্ষেপণাস্ত্র হামলার আগাম সতর্কতা পাওয়া এবং আর্কটিক অঞ্চলে চলাচলকারী জাহাজ নজরদারি করা সহজ। তাছাড়া ট্রাম্পের দাবি,
গ্রিনল্যান্ডে রাশিয়া ও চীনের জাহাজে ভরে গেছে। কাজেই শত্রু পক্ষের সম্ভাব্য হুমকি মোকাবিলায় এখনই অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা প্রয়োজন। যদিও গ্রিনল্যান্ডে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে মার্কিন সামরিক উপস্থিতি রয়েছে। বর্তমানে 100 জনের বেশি মার্কিন সেনা স্থায়ীভাবে অবস্থান করছে। ডেনমার্কের সঙ্গে চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র চাইলে গ্রিনল্যান্ডে যে কোনো সংখ্যক সেনাও মোতায়েন করতে পারে। তবুও এতে আশ্বস্ত হতে পারছে না ট্রাম্প। দ্বীপটির পূর্ণ মালিকানা চান তিনি। ট্রাম্প বলেন, শুধু লিজ বা চুক্তি যথেষ্ট নয়, কোনো দেশ 9 বছর বা 100 বছরের চুক্তিতে চলে না, মালিকানা থাকতে হয়। আমি চীন ও রাশিয়ার মানুষদের ভালোবাসি, কিন্তু গ্রিনল্যান্ডে তাদের দেখতে চাই না। ন্যাটোকেও বিষয়টি বুঝতে হবে, কেননা এটা করা হবে সহজ অথবা কঠিন উপায়ে। ডেনমার্ক শুরু থেকেই বলে আসছে কোনো কিছুর বিনিময়ে গ্রিনল্যান্ড হাতছাড়া করবে না তারা। ডেনমার্কের এই অবস্থানে সমর্থন আছে অনেক ন্যাটো মিত্র ও ইউরোপের বড় দেশগুলোর। চলতি সপ্তাহে ডেনমার্ককে নতুন করে সমর্থন দিয়েছে কানাডাও। ডেনমার্কের সমর্থকরা বলছেন, ডেনমার্ক ও গ্রিনল্যান্ড ছাড়া আর কেউ তাদের সম্পর্কের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না। তাছাড়া যুক্তরাষ্ট্রের মতো আর্কটিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে তারাও উদ্বিগ্ন। কাজেই মিত্র দেশগুলোকে সঙ্গে নিয়ে কাজ করেই সেই উদ্বেগ দূর করতে হবে। এমন প্রেক্ষাপটে জাতিসংঘ সনদের নীতিমালা যেমন সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও সীমান্তের অখণ্ডতার কথাও ওয়াশিংটনকে মনে করিয়ে দিয়েছে তারা। যদিও এই ইস্যুতে এখনো প্রকাশ্যে মুখ খুলছে না ইউরোপীয় নেতারা, যা জন্ম দিয়েছে রহস্যের। ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র 1949 সালে গঠিত ন্যাটোর প্রতিষ্ঠাতা সদস্য। যে সংগঠনটি গড়েই উঠেছিল বাইরের হুমকি একসঙ্গে সামরিক শক্তি দিয়ে মোকাবিলা করতে, অথচ এখন এক দেশ অন্য দেশের ওপর আক্রমণ করতে চাইছে। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডারিকসেন বিষয়টিকে ভয়াবহ বলে আখ্যা দিয়ে ন্যাটো ভেঙে পড়ার আশঙ্কা প্রকাশ করলেও এখন পর্যন্ত প্রকাশ্যে তেমন কিছু বলছেন না ন্যাটোর বাকি দেশগুলো। এক্ষেত্রে ইউরোপীয় নেতাদের চুপ থাকার কারণ, যুক্তরাষ্ট্র তাদের জন্য পুরোপুরি নির্ভরযোগ্য মিত্র না হলেও এখনো অপরিহার্য। রাশিয়াকে মোকাবিলায় ওয়াশিংটনের সামরিক ও কূটনৈতিক সহায়তা প্রয়োজন ইউরোপের। ফলে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের হাত থেকে বাঁচানো আর একই সঙ্গে ইউক্রেন ইস্যুতে ওয়াশিংটনকে পাশে রাখা, এই দুইয়ের মাঝখানে আটকে গেছে ইউরোপ, যে কারণে যুক্তরাষ্ট্রকে ছাড়ও দিচ্ছে ইউরোপ। সম্প্রতি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইলন মাস্ক প্রকাশ্যে ইউরোপীয় নেতাদের তিরস্কার করলেও খুব একটা প্রতিক্রিয়া দেখায়নি ইউরোপ। এমনকি যুক্তরাষ্ট্রের আরোপিত অতিরিক্ত 15% শুল্ক মুখ বুঝে মেনে নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এই অবস্থায় অনেক বিশ্লেষক ইউরোপকে কঠোর হতে বলেও রাজনৈতিক ঝুঁকি বিশ্লেষণ সংস্থা ইউরেশিয়া গ্রুপের ইউরোপ বিষয়ক ব্যবস্থাপনা পরিচালক মুজতবা রহমানের ভাষ্য, ইউরোপের হাতে সেই শক্তি নেই। ইউরোপীয় নেতারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতে চান, কিন্তু দীর্ঘদিন ধরে নিজেদের নিরাপত্তা আমেরিকার হাতে ছেড়ে দেওয়ার কারণে এখন তারা সেই অবস্থানে নেই। গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে যখন উদ্বেগ বাড়ছে দিনকে দিন, তখন দ্বিধান্বিত ইউরোপ। অনেকে বলছেন গ্রিনল্যান্ডের পাশে দাঁড়ানো উচিত ন্যাটো ও ইউরোপের। আবার কেউ কেউ বলছেন এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা বাড়বে। তখন ইউক্রেন দখলের লাইসেন্স পাবে রাশিয়া, অন্যদিকে গ্রিনল্যান্ড দখল করে নেবে যুক্তরাষ্ট্র। অর্থাৎ আমছালা দুটোই যাবে ইউরোপের। যদিও ইউরোপকে এতটাও দুর্বল মানতে নারাজ সাবেক মার্কিন কূটনীতিক ড্যানিয়েল ফ্রিড। তিনি বলেন, আমরাই একমাত্র যুদ্ধবিমান বানাই না, ড্রোনের মতো আধুনিক প্রযুক্তিতে ইউরোপ অনেক এগিয়ে। চাইলে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ভাগাভাগি বন্ধও করতে পারে তারা। এদিকে ইউরোপীয় পার্লামেন্টের একজন ফরাসি সদস্য রাফায়েল গ্লুক্সম্যানের প্রস্তাব, গ্রিনল্যান্ডে স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপন করতে পারে ইউরোপীয় ইউনিয়ন। এর মাধ্যমে ট্রাম্পকে কঠোর বার্তা দিতে পারে ইউরোপ। তবে এতে যে হিতের বিপরীত হতে পারে সেই আশঙ্কার কথাও মনে করিয়ে দিয়েছেন ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের নীতি বিষয়ক বিশ্লেষক মাজদা রুজে। তার মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাতে যাওয়া ইউরোপের জন্য ভালো কিছু হবে না, বরং রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ বাড়িয়ে ট্রাম্পের সময় ক্ষেপণের কৌশল নেওয়া উচিত। অন্যদিকে ইউরোপের আরেকটা অংশের আশা, গত বছরের মতো এবারও হয়তো কিছুদিন পর গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কমে যাবে। যদিও রাজনৈতিক ঝুঁকি বিশ্লেষক মুজতবা রহমান বলেছেন ভিন্ন কথা। তার মতে, ট্রাম্প এখন এই বিষয়ে ভীষণ সিরিয়াস। তাছাড়া আমেরিকানরা জানে ইউরোপ দুর্বল, আর দুর্বলের উপরেই শিকারীরা ঝাঁপায়। ইউরোপের হাতে খুব বেশি কিছু করার নেই। ইউরোপ এখন শুধু সময় কিনতে চাইছে। যতদিন না নিজেরা নিজেদের রক্ষা করতে পারে, ততদিন তাদের ট্রাম্প প্রশাসনের সঙ্গেই চলতে হবে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।